হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এর অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের ফেনলের প্রস্তুতি পড়ব। আমরা অ্যালকোহলের প্রস্তুতি শেষ করেছি। আজকের ভিডিওতে ফেনলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো ভিডিওটাতে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাও, এবং অবশ্যই ভিডিওগুলো তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে দাও, যাতে করে অনেক বেশি আননোন স্টুডেন্টদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। প্রথম যে পদ্ধতি আমরা আলোচনা করব ফেনলের প্রিপারেশনের, সেটা হচ্ছে ডাউজ প্রসেস। ডাউজ প্রসেসটা আমরা অলরেডি একবার পড়েছি। কোথায়? মনে করো, দেখো হ্যালোয়ারিনের যখন আমরা রিয়াকশান পড়েছিলাম সেইখানে। তো অবভিয়াসলি এখানে হ্যালোয়ারিনটাই রিয়াকশান করবে আর কি। হ্যালোয়ারিন থেকে আমরা ফেনল বানাবো। তো প্রথম কথা হচ্ছে যে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমরা এখানে লিখছি, দেখো দিস ফলোজ বেনজাইন মেকানিজম। আমরা ডিটেলে আলোচনা করেছিলাম বেনজাইন মেকানিজম যখন আমরা হ্যালোয়ারিনের রিয়াকশান পড়েছিলাম। অর্থাৎ এই পদ্ধতিতে হ্যালোয়ারিন থেকে ফেনল তৈরি হবে ভায়া বেনজাইন ইন্টারমিডিয়েট। আর 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন। ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন অফ ফেনল। ফেনলের দুটো ইন্ডাস্ট্রিয়াল মেথড আছে। ইন্ডাস্ট্রিতে মানে কমার্শিয়ালি যেভাবে ফেনল তৈরি করা হয় তার মধ্যে এটা একটা। আরেকটা আমরা পড়বো এরপরে যখন আমরা কিউমিন ফেনল প্রসেস পড়ব। তো কী হয়, আমরা ক্লোরোবেনজিন নিয়ে দেখাচ্ছি, যেহেতু বললাম যে হ্যালোয়ারিনের রিয়াকশান। তো হ্যালোয়ারিনের সঙ্গে প্রথমে কি হয়, প্রথমে আমি ফুল রিয়াকশানটা লিখে দিচ্ছি। যে ধরো এখানে NaOH বা KOH কিছু একটা থাকবে, বেস দিয়ে রিয়াকশান করাতে হবে। আর 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার আর 350 ATM প্রেশার। এই অবস্থায় এখান থেকে তৈরি হবে ফেনল। দিস ইজ ফেনল। আমরা আরেকটা রিয়াকশান পড়েছিলাম যখন আমরা হ্যালোয়ারিনের রিয়াকশান পড়েছিলাম, যে NaOH দিলে তো এটা হচ্ছে, আর যদি এখানে আমরা NaNH2 দিই, সোডিয়াম অ্যামাইড ইন লিকুইড অ্যামোনিয়া, সেক্ষেত্রে আমরা এখান থেকে হ্যালোবেনজিন থেকে সরাসরি পেয়ে যাচ্ছিলাম অ্যানিলিন। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। রিয়াকশান মেকানিজমটা আমরা ওখানে দেখেছি, ইন ডিটেল আলোচনা করেছি, তবু একবার মনে করিয়ে দেওয়ার জন্য বলে দিচ্ছি আর কি। দেখো, তো কী হয়, ক্লোরোবেনজিনের যে কার্বনটাতে ক্লোরিনটা রয়েছে তার পার্শ্ববর্তী কার্বনের একটা হাইড্রোজেনকে প্রথমে অ্যাবস্ট্র্যাক্ট করে হচ্ছে বেসটা এসে একটা অ্যাসিড বেস রিয়াকশান হয়, এবং এই বন্ডটা খুলে যায় এবং লিভিং গ্রুপ, ক্লোরোবেনজিনের যে ক্লোরিন গ্রুপটা সেটা এখানে লিভিং গ্রুপ হিসেবে কাজ করে, লিভিং গ্রুপ বাইরে চলে যায় এবং এইখানে তৈরি হয়ে যায় ট্রিপল বন্ড। এই বন্ডটা তো ছিলই, একটা বন্ড এখানে আরও তৈরি হয়ে গেল। ঠিক আছে, সো দিস ইজ বেনজাইনটা যেহেতু স্টেবল নয় তাই এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এইবার এই বেনজাইনে আবারও আরেকবার OH মাইনাস অ্যাটাক করবে। এবার আমরা ওখানে বলেছিলাম যে কার্বন থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেল সেই কার্বনটা যদি আমরা একটা স্টার সাইন করে দিই, তাহলে সেটা হচ্ছে এখানে এই কার্বনটা। এখন OH মাইনাস এই কার্বনেও অ্যাটাক করতে পারে, আবার OH মাইনাস স্টার সাইনওয়ালা কার্বনটাতেও অ্যাটাক করতে পারে। যদি এইখানে অ্যাটাক করে তাহলে কী হবে, দেখো আমি একটাই দেখাচ্ছি প্রথমে আগে। যদি এখানে অ্যাটাক করে তাহলে এখানে OH হবে, তো এখানে অ্যাটাক করলে এই বন্ডটা খুলে যাবে অ্যাকচুয়ালি, দিয়ে এখানে নেগেটিভ চার্জ আসবে, স্টারওয়ালা কার্বনটাতে নেগেটিভ চার্জ আসবে এবং সলভেন্ট থেকে একটা প্রোটন ও নিয়ে নেবে। আচ্ছা, এটা ওইখানে জায়গাটা কম আছে, নিচে দেখাচ্ছি, দিয়ে এটা নিউট্রালাইজ হয়ে গেল। এই স্টার চিহ্নওয়ালা যে কার্বন তার পাশের কার্বনটাতে OH হয়ে গেল। এই যে OH তৈরি হয়ে গেল, এটা কিন্তু ফাইনাল স্টেপের এই যে ফেনলটা সেটা না, কিন্তু যেহেতু সিস্টেমটা অ্যালকালাইন NaOH আছে, তাই এই OHটা দ্রুত ওই NaOH এর সঙ্গে রিয়াকশান করে নেবে এবং এখানে আমরা পেয়ে যাব ONA, সোডিয়াম ফেনক্সাইড বা সোডিয়াম ফেনেট। এখানে স্টার সাইনটা রাখলাম আমি। ঠিক আছে, এইবার একদম ফাইনাল স্টেপে আমরা ওই সোডিয়াম ফেনক্সাইডটাকে করব অ্যাসিডিফাই। ঠিক আছে,
আমি যদি এই পুরো ব্যাপারটা এইখানে আমি দুটো স্টেপে ভেঙে দেখাতে চাই, তাহলে আমাদের এরকম লিখতে হয়। অ্যাকচুয়ালি দুটো স্টেপে ভেঙে দেখানোটাই বেটার হয়, না হলে এটা তো শুধু প্রথম স্টেপটাকেই বোঝাচ্ছে। তাই এখানে O মাইনাস Na প্লাস লিখলাম, সোডিয়াম ফেনক্সাইড, যেটা হচ্ছে এইটা। এবার এটাকে আমাকে হাইড্রোলাইজ করতে হয় আলাদা করে এটাকে অ্যাসিড হাইড্রোলাইজ যদি করি, তাহলে এখান থেকে ফাইনালি আমরা ফেনল পাচ্ছি অ্যাজ এ প্রোডাক্ট। তো এই পর্যন্ত যতটা এখনো পর্যন্ত হয়েছে সেটা হচ্ছে এই ফার্স্ট স্টেপটুকু। এইবার সেকেন্ড স্টেপ হচ্ছে এইটা, এই যে H3O প্লাস দিলাম এবং হাইড্রোলাইসিস হলো, এবং এইখানে তৈরি হয়ে গেল OH। এইটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। আর যদি OH-টা স্টার সাইনওয়ালা কার্বনটাতে অ্যাটাক করতো, তাহলে নেগেটিভ চার্জ এখানে তৈরি হতো, তারপর সেই নেগেটিভ চার্জ নিউট্রালাইজ হতো, মানে ফাইনালি আমরা কী পেতাম, এখানে OH মাইনাসের অ্যাট্যাক যদি এই স্টার সাইনওয়ালা কার্বনে হতো, তাহলে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে এইখানটাতে স্টার সাইনওয়ালা কার্বনটাতেই OH-টা এলো। কেমিক্যালি এই দুটো একই, ডিফারেন্স কিছু নেই। শুধু ডিফারেন্সটা আমরা কী বলেছিলাম যখন আমরা হ্যালোয়ারিন পড়েছিলাম, যে লিভিং গ্রুপ যে কার্বনে আছে সেই কার্বনেই যদি ইনকামিং নিউক্লিওফাইলটা এসে মানে অবস্থান করে, তখন এটাকে আমরা নর্মাল প্রোডাক্ট বলবো, নর্মাল সাবস্টিটিউশন বলবো। আর স্পেশালি এইটাকে যে কার্বনে লিভিং গ্রুপ আছে, নিউক্লিওফাইল লিভিং গ্রুপ তো ওখান থেকে বেরোলো, নিউক্লিওফাইল সেই কার্বনে এলো না, পাশের কার্বনে এলো, আমরা এই ধরনের সাবস্টিটিউশনের নামটা এখানে বলেছিলাম যে দিস ইজ সিনে সাবস্টিটিউশন। ঠিক আছে, শুধুমাত্র এই সিনে সাবস্টিটিউশন ব্যাপারটা আরেকবার রিক্যাপ করানোর জন্য আমি এটা বললাম। আদারওয়াইজ তুমি এখানে স্টার ফার না দিয়ে সিম্পলি যদি এইটুকু লেখো তাহলেও মেকানিজম কারেক্ট। ইনফ্যাক্ট মেকানিজম আমাদের কোথাও লিখতে হবেও না হয়তো, শুধু ব্যাপারটা বোঝানোর জন্য। তাহলে ফাইনালি আমরা কি জানলাম, যে ক্লোরোবেনজিনে যদি আমরা NaOH দিই 300 ডিগ্রি সেলসিয়াস এবং 350 ATM প্রেসারে, তাহলে সোডিয়াম ফেনক্সাইড তৈরি হবে। যে সোডিয়াম ফেনক্সাইডটাকে আমরা যদি আবার হাইড্রোলাইজ করি অ্যাসিড মিডিয়ামে, তাহলে আমরা ফেনল পাবো। দিস ইজ কল্ড সোডিয়াম ফেনক্সাইড। কেউ এটাকে আবার সোডিয়াম ফেনক্সাইড না বলে সোডিয়াম ফেনেট বলেন, একই ব্যাপার, দুটো নাম আছে আর, সোডিয়াম ফেনক্সাইড অথবা সোডিয়াম ফেনেট। তাহলে এই হয়ে গেল আমাদের ফার্স্ট মেথড, যেটা হচ্ছে ডাউস প্রসেস। 2 নম্বর হচ্ছে ফ্রম বেনজিন। আমরা 1 নম্বরটা কী করলাম, হ্যালো অ্যারিন থেকে বানালাম, হ্যালো অ্যারিন থেকে বা অ্যারাইল হ্যালাইড থেকে ফেনল বানালাম ডাউস প্রসেসে। আর এইবার আমরা বেনজিন থেকে ফেনল বানাবো। বেনজিন থেকে ফেনলটা দুভাবে করা যায়। এক হচ্ছে অক্সিডেশন, বেনজিনের অক্সিডেশন হবে। মাথায় রাখতে হবে অক্সিডেশনের ক্ষেত্রে যে আমাদের পরিচিত যে অক্সিডাইজিং এজেন্টগুলো আছে, যেমন ধরো এটা বেনজিন, আমাদের যে পরিচিত অক্সিডাইজিং এজেন্টগুলো যেগুলো আমরা ব্যবহার করি সচরাচর, K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়ামে, অথবা আমরা অনেক সময় KMnO4 ব্যবহার করি, এটাও খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট। একে অ্যালকালাইন মিডিয়ামেও ব্যবহার করা যায় বা অ্যাসিড মিডিয়ামেও ব্যবহার করা যায়। এখন এরা কিন্তু বেনজিনের অক্সিডেশন করে ফেনল বানাতে পারে না, ঠিক আছে। ফেনল বানানোর জন্য আমাদের যেটা লাগে, যে অক্সিডাইজিং এজেন্ট লাগে, দ্যাট ইজ V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এবার ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা নিয়ে একটু কনসার্ন থাকতে হয়। একদম 210-20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা বেনজিন থেকে ফেনল পাই ডিরেক্টলি। এই বিক্রিয়ার আমাদের মেকানিজম জানার দরকার নেই, শুধুমাত্র এইটুকু মনে রাখলেই হবে যে বেনজিন থেকে ফেনল তৈরি হয়ে গেল যখন 210 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিয়াকশন করাচ্ছি। কিন্তু এটাই যদি 210 না হয়, যদি 500 ডিগ্রি সেলসিয়াস হয়, আরও হায়ার টেম্পারেচারে, ফেনলটাও ফার্দার অক্সিডাইজড হয়ে ম্যালাইক অ্যানহাইড্রাইড তৈরি করবে। এবার এই যে ম্যালাইক অ্যানহাইড্রাইড যেটা আমি লিখছি এখন, তোমাদের হয়তো মনে থাকবে ক্লাস 11-এ বেনজিনের অক্সিডেশন করার সময় আমরা এটাই করেছিলাম, যে বেনজিনের মধ্যে যদি আমরা V2O5 দিয়ে হিট করি তাহলে ম্যালাইক অ্যানহাইড্রাইড তৈরি হবে। কিন্তু এটা তৈরি হয় ভায়া ফেনল, মাঝখানে ফেনলও তৈরি হয়। তা আমরা যদি কম টেম্পারেচারে রিয়াকশনটা করি তাহলে এই ফেনল অবধি হয়ে রিয়াকশন থেমে যাবে। তাহলে যদি আমাকে বেনজিনের অক্সিডেশন করিয়ে ফেনল বানাতে হয়, তাহলে এই টেম্পারেচারটা মাস্ট, এটাকে মনে রাখতে হবে। আর যদি হায়ার টেম্পারেচার দিই তাহলে তৈরি হয়ে যাবে ম্যালাইক অ্যানহাইড্রাইড। এইবার
তোমার যদি টেম্পারেচার মনে না থাকে, এখানে যদি তুমি ডেল্টা লেখো তাহলেও ব্যাপারটা একটু আনসার্টেন হয়ে গেল। কোন ডেল্টা মানে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেটা বোঝানো যাচ্ছে না, সুতরাং টেম্পারেচারটা কিন্তু খুব মাস্ট। নাম কি বললাম এটার? ম্যালাইক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, ম্যালিক অ্যাসিড থেকে এটা তৈরি হয়। যাই হোক, ম্যালিক অ্যাসিডের মানে ওখান থেকে জলের মলিকিউল চলে গেলে অ্যানহাইড্রাইড তৈরি হয়। তাহলে এই হয়ে গেল অক্সিডেশন। বেনজিন থেকে আরেকভাবে করা যায়, দ্যাট ইজ বেনজিনের সালফোনেশন। সালফোনেশনটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে আমরা এর আগে হ্যালোয়ারিন পড়ার সময় বলেছিলাম যে বেনজিন বলা হয় সরাসরি যে কটা গ্রুপ একসঙ্গে না আর কি, যে কটা গ্রুপকে বেনজিনের মধ্যে সরাসরি ইন্ট্রোডিউস করা যায় তার মধ্যে একটা হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ। তো সালফোনিক অ্যাসিড গ্রুপের যে ইন্ট্রোডাকশানটা বেনজিন রিংয়ে, সেটাই হচ্ছে সালফোনেশন রিয়াকশান। কী করা হয় এখানে? আমরা ফিউমিং সালফিউরিক অ্যাসিড নিই অথবা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে হিট করি। করলে কী হবে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ বেনজিনের C6H6, তো একটা H চলে যাবে C6H5, তার পরিবর্তে একটা SO3H আসবে। অর্থাৎ এটা আমরা এরকম বলতে পারি C6H5 SO3H, অথবা আমরা অনেক সময় এরকম লিখি PH ফিনাইল রিং তার সঙ্গে SO3H। নাম কি এটার? বেনজিন সালফোনিক অ্যাসিড। এখানে লিখছি আমি নিচে, বেনজিন সালফোনিক অ্যাসিড। এখন এইটুকু হয়ে গেল বেনজিনের সালফোনেশন। এবার এই সালফোনেশন রিয়াকশনটাকে আমরা এক্সটেন্ড করাবো। এক্সটেন্ড করালে পরে আমরা এখান থেকে ফেনল পাবো। কীভাবে? যেহেতু এটা অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তাহলে অবশ্যই রিয়াকশান করবে। কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও স্ট্রঙ্গার অ্যাসিড, সুতরাং অবশ্যই রিয়াকশান করবে এবং SO3Na তৈরি করবে। SO3Na হয়ে গেল বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। ঠিক আছে, SO3-Na+। এইটাকে এইবার আমাকে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে, প্রথমে মনে রাখতে হবে যে এই যে তৈরি যেটা হলো, এইটা একটা সলিড কঠিন পদার্থ তৈরি হয়েছে। এটার সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের যে পেলেটস পাওয়া যায়, সোডিয়াম হাইড্রক্সাইডের ছোটো ছোটো দানা পাওয়া যায় সলিড অবস্থায়, সেইটা নিয়ে রিয়াকশান করানো হয় 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। ঠিক আছে, এই টেম্পারেচারে রিয়াকশান করাই, তাহলে এখান থেকে আমাদের যে সাবস্ট্রেট SO3Na, এখান থেকে SO2 গ্যাস বাইরে বেরিয়ে চলে যায়, SO2 বেরিয়ে যায় এবং এখান থেকে তৈরি হয় ONA, মানে সোডিয়াম ফেনক্সাইড। আবার এটাকে আমরা অ্যাসিডিফাই করবো, অ্যাসিড হাইড্রোলিসিস করবো H3O+ দিয়ে, তাহলে ফাইনালি আমরা পেয়ে যাবো ফেনল। এবার এই লাস্ট স্টেপটা দেখো ডাউস প্রসেসের মতন হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে ফেনল পেলাম। কোত্থেকে? বেনজিন থেকে ফেনল বানালাম ভায়া সালফোনেশন। বেনজিন সালফোনিক অ্যাসিড বানিয়ে সেটাকে প্রথমে অ্যাসিড বেস রিয়াকশান করানোর পরে সেটাকে সলিড NaOH দিয়ে হিট করানো হলো, মানে গলিয়ে দেওয়া হলো আর কি। দিয়ে এখান থেকে SO2 চলে গেল বাইরে, সোডিয়াম ফেনক্সাইড পাওয়া গেল, তারপরে হয়ে গেল ফেনল। এই প্রত্যেকটার নাম তোমরা কিন্তু লিখে রাখবে ব্র্যাকেটে। এখানে আমরা জায়গা নেই বলে আমি লিখলাম না। তাহলে এই হয়ে গেল বেনজিন থেকে। আছে একটা কথা আমি বলে রাখি এখানে, সেটা হচ্ছে যে এরকম কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসে, মানে খুব পপুলার কোয়েশ্চেন আছে দুটো রিগার্ডিং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন সংক্রান্ত দুটো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একটা হচ্ছে কোন একটা গ্রুপ, মানে দুটো কোয়েশ্চেন। একটা হচ্ছে হাউ উড ইউ ইন্ট্রোডিউস আ গ্রুপের নাম বলে দেবে, NO2 গ্রুপ, SO3H গ্রুপ, নাম বলে দেবে যে এই গ্রুপটাকে তুমি বেনজিন রিংয়ে বা বেনজিন বলয়ে কীভাবে ইন্ট্রোডিউস করবে, মানে প্রবেশ করাবে আর কি। যখন এইরকম কোনো কোয়েশ্চেন থাকবে, তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে? বেনজিন থেকে আমাকে সরাসরি কি করতে হবে? ওই গ্রুপটাকে সরাসরি না, অ্যাকচুয়ালি সরাসরি কথাটা ভুল বললাম। বেনজিন থেকে আমাকে এমন একটা কম্পাউন্ড বানাতে হবে যে কম্পাউন্ডে ওই পার্টিকুলার গ্রুপটা থাকছে। এবার যদি কোয়েশ্চেনটা এরকম হয় যে বেনজিনে তুমি কিভাবে SO3H গ্রুপ ইন্ট্রোডিউস করবে, তার মানে কোয়েশ্চেনটা হচ্ছে বেনজিন থেকে আমাকে বানাতে হবে C6H5 SO3H, মানে এই সালফোনেশন করাতে হলো। যদি বলে যে বেনজিন বলয়ে কীভাবে NO2 গ্রুপ, নাইট্রো গ্রুপ প্রবেশ করাবে, তার মানে বেনজিন থেকে নাইট্রোবেনজিন বানাতে হবে।
সিম্পল। যদি বলে বেনজিন বলয়ে তুমি NH2 গ্রুপ কীভাবে প্রবেশ করাবে, তার মানে বেনজিন থেকে অ্যানিলিন বানাতে হবে, এই হচ্ছে কোয়েশ্চেনটার মিনিংটা হচ্ছে এইটা। আর একটা কোয়েশ্চেন থাকে জাস্ট এর উল্টো, সেটা হচ্ছে যে হাউ উড ইউ ইন্ট্রোডিউসের বদলে লেখা থাকবে রিমুভ। হাউ উড ইউ রিমুভ আ গ্রুপ ইন বেনজিন রিং। বেনজিনে তুমি একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাকে তুমি কীভাবে রিমুভ করবে। জেনারেলি এই কোয়েশ্চেনগুলো যখন থাকে, এই কোয়েশ্চেনগুলো যখন দেয় তখন একটা গ্রুপের কথাই বলে। ধরা যাক বেনজিন বলয়ে একটাই মাত্র গ্রুপ আছে, তাহলে সেখান থেকে তাকে যদি রিমুভ করি তার মানে হচ্ছে তার সেখান থেকে আমাকে বেনজিন বানাতে হবে, এই হচ্ছে কোয়েশ্চেনের মিনিং। তাহলে যদি বলা যে বেনজিন বলয় থেকে তুমি কী করে SO3H গ্রুপকে তাড়াবে, তার মানে কোয়েশ্চেনটা হচ্ছে বেনজিন বলয়ের উপরে SO3H আছে, বেনজিন সালফারিক অ্যাসিড, সেখান থেকে তোমাকে বানাতে হবে বেনজিন। তা আমরা এখানে যদি ফেনল বানালাম, ফেনল থেকে আরেকটা স্টেপ গেলে বেনজিন হয় ফেনল রিয়াকশনের মাধ্যমে, যাই হোক। তো কোয়েশ্চেনটার মিনিং হচ্ছে এইটা। এই দু ধরনের কোয়েশ্চেন কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3 হচ্ছে ফ্রম ডায়াজোনিয়াম সল্ট। এখন এই ডায়াজোনিয়াম সল্টটা তো তৈরি করা হয় অ্যানিলিন থেকে, সেটা তোমরা নিশ্চয়ই জেনেছো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে ডায়াজোনিয়াম সল্ট আমরা পাই অ্যানিলিন থেকে। অ্যানিলিনের মধ্যে যদি আমরা সোডিয়াম নাইট্রাইট আর HCl এর রিয়াকশান করাই খুবই কম টেম্পারেচারে, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাই বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। দেখো N2+ আর Cl-, এটা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, এরকম দেয় অনেক সময়, আবার না দিলেও চলে। তো এইটা একটা হতে পারে। আর অনেক সময় আমরা NaNO2 সালফিউরিক অ্যাসিডও দিই, NaNO2 সালফিউরিক অ্যাসিড। ন্যাচারালি কী তৈরি হবে বোঝাই যাচ্ছে যে N2+ আর HSO4-, এটাও একটা ডায়াজোনিয়াম সল্ট। আমি এই জন্য হেডিংয়ে ডায়াজোনিয়াম ক্লোরাইড লিখিনি, এটা ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা ডায়াজোনিয়ামের বাইসালফেট। যাই হোক, তাহলে এই দুটোই হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। এই দুটো ডায়াজোনিয়াম সল্ট থেকেই আমরা কি পেতে পারি, ফেনল। কিভাবে, যদি আমরা এটাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করি, H3O+ দিলেই এখানে ফেনল হয়ে যাবে। রিয়াকশান মেকানিজম আবারও এই মুহূর্তে আমাদের জানার দরকার নেই, ঠিক আছে। তাহলে একে যদি আমরা অ্যাসিড হাইড্রোলাইজ করি, অনেক সময় এখানে ডাইলুট অ্যাসিড লেখা থাকতে পারে, একই ব্যাপার, ফেনল তৈরি হচ্ছে। এখন এই যে ডায়াজোনিয়াম, এই ডায়াজোনিয়াম থেকে বেনজিন তৈরি করা যায় সরাসরি। একটু আগে যেটা বলছিলাম যে ডায়াজোনিয়াম ক্লোরাইড বা সালফেটে যদি আমরা কী দিই H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড, তখন ও আর কিন্তু ফেনল বানাতে পারবে না, সেক্ষেত্রে আমরা বেনজিন পাবো। তাহলে যখনই আমরা কোনো একটা গ্রুপকে চেঞ্জ করতে করতে বেনজিনে চলে আসলাম, বেনজিনে আসলাম মানে সেই গ্রুপটা রিমুভ হয়ে গেল। যদি বলে যে অ্যানিলিন, যদি বলে যে বেনজিন বলয় থেকে NH2 গ্রুপকে কী করে রিমুভ করবে, তাহলে বেনজিন বলয় থেকে NH2কে রিমুভ করা মানে হচ্ছে অ্যানিলিন থেকে বেনজিন তৈরি করা। তাহলে প্রথমে অ্যানিলিন থেকে বানালাম ডায়াজোনিয়াম, সেখানে H3PO2 দিয়ে হিট করলাম, চলে আসলো বেনজিন, অর্থাৎ NH2 গ্রুপ রিমুভ হয়ে গেল। তাহলে যখনই আমাদের কোনো একটা গ্রুপকে রিমুভ করতে হয়, তখন আমরা জেনারেলি চেষ্টা করি যে সেই কম্পাউন্ডটা থেকে যদি কোনোভাবে অ্যানিলিন বানানো যায়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ডায়াজোনিয়াম, আর ডায়াজোনিয়াম থেকে বেনজিন বানানো যেতে পারে। অথবা আমরা চেষ্টা করি যে ওই গ্রুপটাকে কোনোভাবে যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট করা যায়। কার্বক্সিলিক অ্যাসিডের আবার ডিকার্বক্সিলেশন যদি আমরা করি, সোডা লাইম দিয়ে যদি হিট করি, তাহলেই গ্রুপটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে, সেরকম একটা কোয়েশ্চেন আমরা এখানে করবো এক্ষুনি। সেটা হচ্ছে দেখো নাম্বার 4, ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা কি করে ফেনল বানাবো দেখো। আচ্ছা, আমি এটা উপরেই লিখছি, এটা মুছে দিচ্ছি, নিচে জায়গা হবে না। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড কাকে বলে সেটা আগে জানতে হবে। স্যালিসাইলিক অ্যাসিড মানে হচ্ছে COOH গ্রুপ থাকছে, অর্থাৎ বেনজোইক অ্যাসিড হয়ে গেল। বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে একটা OH থাকছে, আমরা এটাকে বলি আবার অনেক সময় অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড।
তাহলে যেটাই স্যালিসাইলিক অ্যাসিড কমার্শিয়াল নেম, তারই কেমিক্যাল নেম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এবার এটাকে যদি আমরা সোডা লাইম দিয়ে হিট করি, সোডা লাইম মানে NaOH আর ক্যালসিয়াম অক্সাইড যদি হিট করি, তাহলে ডিকার্বক্সিলেশন হবে, CO2 গ্যাস বেরিয়ে যাবে। CO2 গ্যাস বেরিয়ে গেলে ওই কার্বনটাতে শুধুমাত্র হাইড্রোজেনই থাকবে। তো হাইড্রোজেন লেখা আর না লেখা একই, তাহলে আমরা এক্ষেত্রে পেয়ে গেলাম ফেনল। ঠিক আছে, যদি এখানে ওইচটা না থাকতো তাহলে আমরা কি পেতাম? তাহলে বেনজিন পেতাম। সুতরাং আমি এটাই বোঝাতে চেষ্টা করছি যে যদি COOH গ্রুপ কোনোভাবে আনা যায়, বেনজিন বলা হয়, বা NH2 গ্রুপ কোনোভাবে আনা যায়, সেখান থেকে আমরা বেনজিন বানানোর যে প্রসেসটা সেটা একটু ইজিয়ার হবে। ঠিক আছে, তাই হয়ে গেল 4 নম্বর ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড। নাম্বার 5 হচ্ছে ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট। খুব ইন্টারেস্টিং এটা। গ্রিগনার্ড রিয়েজেন্ট আমরা কীভাবে বানাবো? যেহেতু আমরা ফেনল বানাচ্ছি, তাহলে ফেনল বানানোর সময় আমরা যে গ্রিগনার্ড মানে হচ্ছে RMGX, অলরেডি আমরা এই নিয়ে ডিটেল আলোচনা করেছি। তাহলে RMGX-এর R গ্রুপটাকে ফিনাইল গ্রুপ হতে হবে। তাহলে এখানে যদি আমরা ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিয়ে রিয়াকশান করাই, তাহলে আমরা এমন একটা RMGX পাবো যেখানে R গ্রুপটা হচ্ছে ফিনাইল গ্রুপ। তাহলে এটা হয়ে গেল গ্রিগনার্ড রিয়েজেন্ট RMGX। RMGX থেকে আমরা এখানে দেবো অক্সিজেন। অক্সিজেনের সঙ্গে যদি হিট করাই 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা এই পার্টিকুলার রিয়াকশানটার মেকানিজম করেছিলাম এর আগেই, যখন আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অ্যালকোহল বানালাম। ওখানে আমরা ROH বানাচ্ছিলাম, এখানে আমরা PHOH বানাবো, ফেনল বানাবো। সেম মেকানিজম, একই মেকানিজম। প্রথমে পারক্সাইড তৈরি হয়, পারক্সাইডের মধ্যে আমরা যদি আবারও আর এক মলিকিউল PHMgCl দিলাম, PHMgCl গ্রিগনার্ড আর একবার দিলাম, দেওয়ার পরে আমরা 2 মলিকিউল কী পাবো? 2 মলিকিউল পাবো OMgX বা OMgCl, আর 2 আর লিখছি না আমি। ঠিক আছে, এইবার এটাকে যদি আমরা আবার হাইড্রোলাইজ করি, তাহলে OMgXটা হয়ে যাবে OH, যেরকমটা আমরা গ্রিগনার্ডের ক্ষেত্রে দেখে থাকি আর কি। তাহলে এই হয়ে গেল টোটাল প্রসেস। এবার এটা যদি আমরা সংক্ষেপে লিখি, তাহলে আমরা এরকম লিখবো যে MgCl থাকলো, বেনজিন থাকলো, 1 নম্বর হচ্ছে অক্সিজেন, হিট করতে হবে অবশ্যই, আর 2 নম্বর হচ্ছে H3O+। তাহলে সরাসরি RMGX থেকে ROH। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল রিয়াকশান। আর যদি 2-একটা লাইন দেখাতে হয়, তাহলে এটা যদি মেকানিজম দেখাতে হয়, তাহলে আমি এখানে আর দেখাচ্ছি না, কারণ জাস্ট আমরা গত লাস্ট ভিডিওতেই আমরা গ্রিগনার্ড থেকে অ্যালকোহল বানিয়েছি, তার মধ্যে আমরা গ্রিগনার্ডের সঙ্গে অক্সিজেনের রিয়াকশান পড়েছি ডিটেলে উইথ মেকানিজম। তাহলে ওইটা দেখে নাও। আচ্ছা, লাস্ট মেথড হচ্ছে ফ্রম কিউমিন। কিউমিনের আরেকটা নাম কি? অর আইসোপ্রোপাইল বেনজিন। এটাকে এই আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন থেকে ফেনল তৈরি করার যে প্রসেসটা, আমরা এটাকে বলি কিউমিন ফেনল প্রসেস। এবং এটা হচ্ছে ডাউস প্রসেসের থেকেও বেটার ইন্ডাস্ট্রিয়াল মেথড। কেন? কারণ এই মেথডে আমরা যখন ফেনল বানাই, তখন ফেনলের পাশাপাশি আরেকটা আমরা সাইড প্রোডাক্ট পাই, একটা কিটোন পাই আর কি, অ্যাসিটোন পাই এখান থেকে। তো দেখো, এই হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন, অর্থাৎ আইসোপ্রোপাইল গ্রুপের সঙ্গে বেনজিন বলাটা থাকছে। ঠিক আছে, C6H5, তারপরে এই আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে এইটা হয়ে গেল কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন। কিউমিনে আমাদেরকে অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করাতে হয়। অক্সিজেনের সঙ্গে যদি আমরা হিট করাই, তাহলে যেটা তৈরি হয়, দেখো এটাকে এইভাবে লিখলে একটু দেখতে ভালো লাগে। কী লিখছি দেখো, সিটা থাকলো, এই সি এর সঙ্গে মানে CH এর সঙ্গে 2টো মিথাইল আছে, তো 2টো মিথাইলকে আমরা এইভাবে দেখালাম। এখানে একটা এমই লিখলাম মিথাইল, এখানে একটা এমই লিখলাম মিথাইল, আর এদিকটায় আমরা দেবো OOH। আবার একটা পারক্সাইড বন্ড এসছে, অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করলে এখানে গিয়ে অক্সিজেনটা এর মধ্যে ইনসার্টেড হয়ে যায়, ইনসার্শন বলি আমরা, এবং তখন আমরা পারক্সি বন্ড বা পারক্সো বন্ডই পাই আর কি। তো এটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড।
কিউমিন হাইড্রোপারক্সাইড। হাইড্রোপারক্সাইড আয়ন কাকে বলে আগে নিশ্চয়ই তোমরা জেনেছো, যে এই যে H2O2 আছে, H2O2-র যদি যে কোনো একটা OH বন্ড ভেঙে যায় এবং HOO মাইনাস চার্জ যদি তৈরি হয় আর H প্লাস ধরে তৈরি হলো, এই যে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে HOO মাইনাস, এটাই হচ্ছে হাইড্রোপারক্সাইড আয়ন। যদিও এখানে কোনো হাইড্রোপারক্সাইড আয়ন তৈরি হয় না, এই পার্টিকুলার স্টেপটা, প্রথম স্টেপটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। আমরা মেকানিজম দেখবো একটু পরে। তো প্রথম স্টেপটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, আমি লিখে দিচ্ছি আমি FR, ফ্রি রেডিক্যাল মেকানিজম। আর পরবর্তী স্টেপটা আয়নিক মেকানিজম হয়। পরবর্তী স্টেপে কি হয়, এটা যদি আমরা আবারও H3O প্লাস দিই, মানে অ্যাসিডিফাই যদি করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাই ফেনল। আর এখান থেকে পেয়ে যাই অ্যাসিটোন। অ্যাসিটোনটা এখানে লিখছি CH3 CH3 ডাবল বন্ডেড অক্সিজেন। তাহলে এই যে আমরা ফেনলের সঙ্গে অ্যাসিটোন পেলাম, এটাই হচ্ছে এই প্রক্রিয়াটার সাফল্য, যে এখানে আমরা অ্যাসিটোনটাও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কাজে লাগে। এবার ফেনলের যেহেতু মলিকিউলগুলোর মধ্যে একটা ফেনলের সঙ্গে অন্য ফেনল মলিকিউল ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্টেড সবাই, ফলে ওদের বয়লিং পয়েন্ট অনেক হাই। আর অ্যাসিটোনে ওরকম কোনো ব্যাপার নেই, বয়লিং পয়েন্ট লো। তার ফলে সিম্পল ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়ার সাহায্যেই এই দুটো প্রোডাক্টকে আলাদা আলাদা করে নেওয়া যায় খুব সহজে, এবং আমরা দুটো আলাদাই প্রোডাক্ট পেয়ে গেলাম। আমরা বানাতে চলেছিলাম হচ্ছে ফেনল, পেয়ে গেলাম ফেনলের সঙ্গে অ্যাসিটোন। তো সেই কারণে এটা খুবই পপুলার একটা প্রসেস। এবার এতটুকু পড়লেই আমাদের হয়ে যায়, কিন্তু আরও দু একটা জিনিস আমাদের এখানে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে একটা মেকানিজমটা বলি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো মেকানিজমটা দেখো কী হচ্ছে। এখানে বেনজিনের সঙ্গে এই যে হাইড্রোজেনটা আছে, দুটো মিথাইলে দিয়ে দিলাম। এই যে বন্ডটা CH বন্ড, সরি, CH বন্ডের হোমোলাইটিক ফিশন হয়, হোমোলাইটিক ফিশন, ঠিক আছে। এখানে C ডট, ওখানে H ডট তৈরি হলো। আর এ কী করে, তার আগে একটা ঘটনা এইদিকে ঘটে, সেটাকে দেখাই। সেটা হচ্ছে যে, আচ্ছা এখানেই দেখাই, অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করবে। তো তা অক্সিজেনেরও দুটো বন্ডের মধ্যে একটা পাই বন্ডটার এখানে হোমোলাইটিক ফিশন হলো। তাহলে হোমোলাইটিক যদি হয়, তাহলে এখানে O ডট আর এখানে O ডট তৈরি হবে, আর মাঝখানে একটা সিঙ্গেল বন্ড থাকবে, মানে এরকম তৈরি হবে একটা O সিঙ্গেল বন্ড O, দুজনের মাথাতেই ডট। এবার এই যে এখান থেকে H ডটটা বাইরে বেরিয়ে গেল, সেই বাইরে বেরিয়ে যাবে H ডট যে কোনো একটা O ডটের সঙ্গে রিয়াকশান করবে, মানে জুড়ে যাবে আর কি। জুড়ে গিয়ে ধরো এর সঙ্গে যদি একটা H ডট জুড়ে যায়, তাহলে এর একটা বন্ড হয়ে যাবে দুজনের মধ্যে। O ডট আর H ডট জুড়ে গিয়ে হাইড্রোপারক্সাইড র্যাডিক্যাল তৈরি হয়ে যাবে। তাহলে এদিকে কি তৈরি হলো, এদিকে এই যে কার্বনটা, এখানে একটা ডট তৈরি হয়ে গেল কার্বনের সঙ্গে, দুদিকে দুটো মিথাইল আছে, আর এখানে তৈরি হয়ে গেল O ডট। এবার এদের মধ্যে রিয়াকশন হয়ে যাবে আবার, এই দুটো ফ্রি রেডিক্যাল পরস্পর জুড়ে যাবে, তখন এখান থেকে তৈরি হয়ে যাবে, দেখো কী তৈরি হয়ে গেল, খুবই সহজে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে, OOH, হাইড্রোপারক্সাইড তৈরি হয়ে গেল। তাহলে এই ফার্স্ট স্টেপটা হয়ে গেল আমাদের ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে। এইবার সেকেন্ড স্টেপে কী হয়, হাইড্রোপারক্সাইডের মধ্যে H3O প্লাস বা H প্লাস যাই হোক না কেন, সেটা রিয়াকশান করতে আসে। তো এই যে H প্লাস আয়নটা আছে, এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা তার নিচেই দেখাই তাহলে সুবিধা হয়। আচ্ছা এক কাজ করি, এখানটায় আমি লিখছি স্টেপ 1, এবার স্টেপ 2টা এখান থেকে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে, নাহলে ওইখানটায় বোঝাতে অসুবিধা হচ্ছে, অ্যারো সাইনগুলো বোঝাতে অসুবিধা হবে। তাহলে এখানে হাইড্রোপারক্সাইডটা আমরা আরেকবার লিখে নিই, এটা হচ্ছে হাইড্রোপারক্সাইড। এবার এই যে H প্লাস আসছে, অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে কে অ্যাটাক করবে H প্লাসকে, ঠিক আছে। তাহলে কি তৈরি হচ্ছে দেখো, অক্সিজেন যখনই অ্যাটাক করলো, এটা OH2 প্লাস হলো,
এইবার কি হচ্ছে দেখো, 1 2 3 তিনটে গ্রুপ আছে, এই তিনটে গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ মাইগ্রেটেড হবে, শিফটিং হবে। তা কোন গ্রুপটা শিফটিং হবে লিখছি দেখো, এখানে আমরা লিখছি 1,2 ফিনাইল শিফট, এবং এই সেকেন্ড স্টেপে মানে স্টেপ 2 এর, এটা প্রথম স্টেপ অ্যাসিডিফিকেশন হলো, সেকেন্ড স্টেপ এইটা, এই সেকেন্ড স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, এই যে পুরো গ্রুপটা আছে বেনজিন বলয়টা, এই বেনজিন বলয় সমেত এইখানে অক্সিজেনের কাছে মাইগ্রেটেড হয়ে গেল, আর এই বন্ডটা খুলে বাইরে চলে গেল, মানে H2O মলিকিউল চলে গেল। তাহলে এখানে H2O তৈরি হবে, আর তার সঙ্গে কী তৈরি হচ্ছে দেখো, বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি কার বন্ড হবে, অক্সিজেন। লিখছি এখানে আমি, বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি বন্ড হলো অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে কার্বনের সঙ্গে দুদিকে দুটো মিথাইল। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে কার্বনটা যেটার সঙ্গে দুখানা মিথাইল লিখেছি, এই কার্বনের কটা বন্ড আছে, টোটাল 3টে বন্ড হয়েছে। তো সুতরাং এই কার্বনটাতে একটা প্লাস সাইন হবে, এখানে প্লাস সাইন হবে। কার্বোক্যাটায়ন যখন মিডিয়ামে যখন জল আছে, জলের সঙ্গে রিয়াকশান করবে, জলের অক্সিজেন ওইখানে অ্যাটাক করবে। ঠিক আছে, এভাবে দেখাতে পারি আমরা যে জলের অক্সিজেন লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করলো, তাহলে কি তৈরি হবে, অক্সিজেন, এই যে কার্বন, তার সঙ্গে ওইটা এসে বন্ড করবে আর কি, মানে OH2+ হবে, তারপরে OH হয়ে যাবে, আর দুটো মিথাইল, একটা ওদিকে দিলাম, একটা এদিকে দিলাম। ঠিক আছে, প্রথমে যখন জল অ্যাটাক করছে অক্সিজেন প্লাস চার্জ হয়ে গেল, OH2 বন্ড হবে এখানে, আচ্ছা লিখেই দিয়েছি, এরকম হবে আর কি, OH2। তো কী হচ্ছে, তারপরে অক্সিজেনটা প্লাস চার্জ হয়ে গেল, এখানে একটা H হয়ে গেল, এখানে একটা H হয়ে গেল। তো যে কোনো একটা হাইড্রোজেন এখান থেকে ইলেকট্রন পেয়ার দিয়ে H+ হিসেবে বাইরে চলে যাবে, দিয়ে এটা OH করে দেবে এটাকে। তাহলে বেনজিন বলয়, অক্সিজেন, কার্বন, দুদিকে মিথাইল, একদিকে OH। এই অক্সিজেন এবার পরবর্তী স্টেপে লোন পেয়ারটা এখানে পুশ করবে। ঠিক আছে, করে এই বন্ডটা ব্রেক করবে। তাহলে দেখো এবার দুটো সেপারেট পার্ট হয়ে গেছে, একটা হচ্ছে এখানে O- ফেনক্সাইড আয়ন, আর এদিকটাতে মিথাইল দুটো আছে, মাঝখানে কার্বন, এখানে ডাবল বন্ড, তাই না, OH+ হয়ে গেছে। এবার এখানে প্রোটনের এক্সচেঞ্জ হয়ে যাবে, H+ ও ছেড়ে দেবে, এ নিয়ে নেবে, তাহলে ফাইনালি আমরা পেয়ে যাব এখানে ফেনল, আর ওপাশেরটাতে অ্যাসিটোন। তাহলে এই হয়ে গেল আমাদের ফাইনাল প্রোডাক্টস। ঠিক আছে, এই হয়ে গেল মেকানিজম। এইবার দেখো মেকানিজমটা অ্যাজ সাচ মনে রাখার দরকার নেই, কিন্তু কেন এটা লিখলাম সেটা হচ্ছে, দেখো এই যে এই স্টেপটা আমি মুছিনি এখানে, কেন আমরা বলছি যখন ফিনাইলটা এখানে শিফট করছে সেটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। মনে করো দেখো, যখন আমরা রিয়াকশান মেকানিজম চ্যাপ্টার পড়েছিলাম সেখানে বলেছিলাম যে এই যে ফিনাইল শিফট, মিথাইল শিফট, হাইড্রাইড শিফট, শিফটিংটা যখনই হয় কার্বোক্যাটায়নের মধ্যে, যখনই শিফটিং হয় তখন যদি সেই শিফটিংয়ের স্টেপটা রেট ডিটারমাইনিং স্টেপ হয়, তখন কোন গ্রুপটা শিফট করবে, এখানে তোমার প্রশ্ন হতেই পারে যে মিথাইল কেন শিফট করলো না, ফিনাইলটাই কেন শিফট করলো। তাহলে তার উত্তর হচ্ছে, যদি রেট ডিটারমাইনিং স্টেপে যদি হয় শিফটিং, তাহলে মাইগ্রেটরি অ্যাপটিটিউড সেটা স্ট্রিক্টলি ফলো করে। আমি জাস্ট কথাটা লিখছি এখানে, এটাকে মুছলাম। ঠিক আছে, আশা করছি মেকানিজমটা লেখা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। এবার যেটা বললাম জাস্ট একটা নোট হিসাবে লিখে রাখো, যে if shifting occurs in rate determining step, then migratory aptitude is strictly followed. এবার কিউমিন ফেনল প্রসেস যখন আসবে পরীক্ষায়, তখন খালি ওই যে প্রথম যে রিয়াকশানটা লিখলাম আমরা, কিউমিনের সঙ্গে O2 দিলাম, কিউমিন হাইড্রোপারক্সাইড হলো, তারপরে অ্যাসিডিফাই করলাম ফেনল আর
অ্যাসিটোন পেলাম। খালি ওইটুকু তো নাও আসতে পারে। এবার কী কোয়েশ্চেন আসতে পারে, সেই জন্য মেকানিজম লেখা, সেই জন্য এই কথাটা লেখা। এবার মাইগ্রেটরি অ্যাপটিটিউড সংক্ষেপে লিখলাম কীরকম, হাইড্রাইড শিফটিংয়ের প্রবণতা সব থেকে বেশি, হাইড্রাইডের মাইগ্রেটরি অ্যাপটিটিউড সব থেকে বেশি। তাহলে যদি রেট ডিটারমাইনিং স্টেপে শিফটিং হয় তাহলে হাইড্রাইড সবার আগে শিফট করবে। হাইড্রাইডের পরে হচ্ছে ফিনাইল, ঠিক আছে, ফিনাইলের পরে হচ্ছে অ্যালকাইল গ্রুপস। এবার অ্যালকাইল গ্রুপগুলোর মধ্যেও 3 ডিগ্রি সবার আগে, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল। মানে মিথাইল শিফটিং হওয়ার সম্ভাবনা সব থেকে কম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নিই, এই যে ফিনাইল আমরা বলছি, ফিনাইলের মধ্যেও শুধু তো ফিনাইল মানে শুধু তো মানে আমি কি বলছি, শুধু এই যে এটা হচ্ছে ফিনাইল গ্রুপ। এখন সবসময় এরকমই থাকবে তার তো কোনো মানে নেই, এরকমও থাকতে পারে তো যে ফিনাইল গ্রুপ আছে, ফিনাইল গ্রুপের অথবা প্যারা পজিশনে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, NO2 CHO ইত্যাদি। আবার এরকমও থাকতে পারে যে এখানে ইলেকট্রন রিলিজিং কোনো গ্রুপ আছে, মিথাইল আছে, ধরো OMe আছে ইত্যাদি, +M কোনো গ্রুপ, এখানে -M বা -I কোনো গ্রুপ, ঠিক আছে। ইলেকট্রন রিলিজিং মানে +M হতে পারে, +H হতে পারে, +I হতে পারে, আর এখানে আমরা দেখতে পারি -M হতে পারে, -H -I হতে পারে। সেক্ষেত্রে আবার ফিনাইলের মধ্যে আবার সেক্ষেত্রে ক্যাটাগরাইজেশনটা হচ্ছে এরকম যে ইলেকট্রন উইথড্রয়িং হলে তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, রিলিজিং হলে কম। এবার এইটাকে আমরা কাজে লাগাবো কিউমিন ফেনল প্রসেসে। দেখো কীভাবে, তাহলে আমরা আরও 2-1টা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। এইবার আমি শর্টকাট মেথডটা বলছি যে কী করে আমরা প্রোডাক্ট বানাবো। প্রোডাক্ট সবসময় ফেনলই তৈরি হবে, প্রোডাক্ট সবসময় অ্যাসিটোনই তৈরি হবে তা কিন্তু নয়, মানে সাবস্ট্রেটের উপরে বেস করে পাল্টে যেতে পারে। আমি প্রথম সাবস্ট্রেটটাই আবার লিখছি বোঝানোর সুবিধার্থে। দেখো এইটা ছিল আমাদের কিউমিন, কিউমিন থেকে আমরা ফাইনালি কোন প্রোডাক্ট লিখব সেইটা বলছি। এখন কিউমিন না হয় যদি অন্য কিছু হতো, ধরা যাক একদিকে মিথাইল গ্রুপ আছে, একদিকে ইথাইল গ্রুপ আছে, ঠিক আছে। যদি এরকম হতো যে একদিকে মিথাইল, একদিকে ধরো ইথাইল, আর একদিকে ধরো ফিনাইল আছে, কিন্তু ফিনাইলের, আচ্ছা তাহলে আমি এখানেও একটু পাল্টে দিই, এখানেও একটা ফিনাইল আছে, ধরো ফিনাইলের একদিকে ধরো মিথাইল আছে, আর এখানে ধরো নাইট্রো আছে, ঠিক আছে। এখানে আমরা ওই কিউমিন ফেনলে যা রিয়েজেন্ট দেওয়া হয় সেই রিয়েজেন্ট দিলাম। এখন তাহলে তো এইসব কোয়েশ্চেন দেখলেই তো আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হবে, কিন্তু সেটা হবে না কেন? দেখো আমরা তো মেকানিজম শিখে ফেললাম, আমরা অ্যাপটিটিউড মাইগ্রেটরি অ্যাপটিটিউড জানি। এইবার কথা হচ্ছে যে দেখো এই যে কার্বনটা কিউমিন ফেনল এর সঙ্গে মানে বেনজিনের সঙ্গে যে গ্রুপটা থাকছে, বেনজিনের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড যে কার্বনটা, তার দুদিকে দুটো গ্রুপ আছে। ওই কার্বনটার সঙ্গে অ্যাকচুয়ালি কটা গ্রুপ যুক্ত আছে, সেটা কী কী গ্রুপ সেটা খেয়াল করতে হবে। মিথাইল, মিথাইল, ফিনাইল। এবার এই তিনটে গ্রুপের মধ্যে কার মাইগ্রেটরি অ্যাপটিটিউড ম্যাক্সিমাম, যার মাইগ্রেটরি অ্যাপটিটিউড ম্যাক্সিমাম হবে সেইখান থেকে তৈরি হবে ফেনল, আর যে দুটো গ্রুপ পড়ে থাকবে সেখান থেকে তৈরি হবে কিটোন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি যেহেতু ফিনাইলের, তাহলে এখান থেকে তৈরি হয়ে গেল ফেনল, আর পড়ে থাকলো দুখানা মিথাইল মিথাইল, তাহলে এই দুটো মিথাইল গ্রুপ নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের কিটোন অর্থাৎ অ্যাসিটোন। আবারও দেখো ফিনাইল ইথাইল মিথাইল ইথাইল ফিনাইল, মাইগ্রেটরি অ্যাপটিটিউড কার বেশি? ফিনাইলের। তাহলে আবারও ফিনাইল থেকে তৈরি হয়ে যাবে অ্যালকোহল আর বা ফেনল, আর বাকি যে দুটো গ্রুপ থাকলো সেখান থেকে তৈরি হয়ে যাবে কিটোন। তার মানে এখন কিন্তু আর অ্যাসিটোন তৈরি হয়ে গেল না, এটা বিউটানন হয়ে গেল। তাহলে অ্যাসিটোন সবসময় তৈরি হবে তা নয়, এটা বিউটানন, অন্য কোনো গ্রুপ থাকলে অন্য কিছু। যেমন এইখানটায় দেখো এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ। মিথাইল তো ছেড়ে দাও, সব থেকে কম অ্যাপটিটিউড। এই দুজনের মধ্যে কার বেশি? যেখানে EWG আছে। তাহলে এইখান থেকে তৈরি হবে কি? ওই ফেনল। তাহলে ফেনলটা কেমন হবে দেখো, ফেনলটা এমন ফেনল হবে যার প্যারা পজিশনে NO2 আছে, প্যারা পজিশনেই আছে কিন্তু অন্য কোনো পজিশন নাই কিন্তু, ঠিক আছে। প্যারাতে যদি NO2টা এই CH এর সাপেক্ষে মানে যদি এইখানে থাকতো NO2টা, তাহলে আমরা এখানে অর্থ তো দিতাম,
ঠিক আছে, যাই হোক এটা হয়ে গেল, এটা মুছে দিলাম। আর পড়ে থাকলো কী গ্রুপ দেখো, আর পড়ে থাকলো একদিকে এইটা প্যারা মিথাইল একটা গ্রুপ পড়ে থাকলো, আর ওইদিকে শুধু মিথাইল গ্রুপ পড়ে থাকলো। তাহলে মিথাইল একদিকে থাকলো, আরেকদিকে কী লিখবো, আরেকদিকে লিখবো বেনজিন বলয় যার কিনা প্যারা পজিশনে একটা মিথাইল আছে। তাহলে এই হয়ে গেল কিটো। তাহলে এই পুরো বিষয়টা বোঝানোর জন্য আমাকে কী করতে হলো, মেকানিজম শিখতে হলো। যদিও মেকানিজমটা শিখে আমাকে একদম হুবহু মনে রাখতেই হবে তার কোনো মানে নেই, আমাকে মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা মনে রাখতে হবে। সবার আগে হাইড্রাইড, দেন ফিনাইল উইথ ইডব্লিউজি, তারপরে নর্মাল ফিনাইল, তারপরে ফিনাইল উইথ ইআরজি, তারপরে 321 অ্যান্ড মিথাইল লাস্টে। কী লিখছি তাহলে নোটটা, between the three groups attached to cumin ব্র্যাকেটে cumin like substrate, কিউমিনও হতে পারে, কিউমিনের মতনও হতে পারে, যেখানে কার্বনের একদিকে হাইড্রোজেন, তিনদিকে তিনটে আলাদা আলাদা গ্রুপ। তো বিটুইন দোজ থ্রি গ্রুপস, এই তিনটে গ্রুপের মধ্যে দ্য গ্রুপ উইথ ম্যাক্সিমাম মাইগ্রেটরি অ্যাপটিটিউড উইল ফর্ম ফেনল। সেটা ফেনল তৈরি করবে, ফেনল বা ফেনলের কোনো ফেনলের সঙ্গে অন্য কোনো গ্রুপ আছে এরকম কম্পাউন্ড তৈরি করবে। অ্যান্ড আদার টু গ্রুপস উইল ফর্ম কিটোন। বাকি যে দুটো গ্রুপ তারা কিটোন তৈরি করবে। ক্লিয়ার? তাহলে ফেনলের প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় আলোচনা এখানেই শেষ হলো। আজকের ভিডিওতে আর কিছু বলার নেই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টি পড়বো আগে, তারপরে কেমিক্যাল প্রপার্টি, তো সেই পার্টটা শুরু করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ভিডিওটাতে, কারণ লাইক করা জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাও, এবং অবশ্যই ভিডিওটা যদি মনে হয় যে খুবই ভালো, আরও অনেকের উপকার হবে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সাথে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।